প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন বিজনেস লাঞ্চ। আমাদের বিজনেস লাঞ্চে আমন্ত্রণ জানিয়েছি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান মনসুর স্যারকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমি অনেক দিন আগে আপনার সঙ্গে একটি কথা হয়েছিল বা আপনার একটা লেখায় পড়েছিলাম যে 2021 যদি মধ্য-আয়ের দেশ হিসেবে বাংলাদেশ টার্গেট করে থাকে এবং সেই লক্ষ্যে বাংলাদেশের যাত্রা ভালো হোক মন্দ হোক সেটি কিন্তু একটা জায়গায় আসছে বা যাচ্ছে। কিন্তু আপনি এবং আমরা এই অনুষ্ঠান থেকে আলোচনা করেছিলাম যে স্যার, তখন কিন্তু আমাদের পার্শ্ববর্তী অনেক রাষ্ট্রই কিন্তু এই জার্নিতে সামিল হবে কিংবা তারাও এগিয়ে যাবে। এখন কিন্তু পরিস্থিতি আবার ভিন্ন মনে হচ্ছে। তো সবকিছু মিলে আপনি কিভাবে দেখেন? না, অবশ্যই আমরা মধ্য-আয়ের দেশের দিকে একটা লক্ষ্য ঠিক করেছি, যেটা আমাদের জন্য যুক্তিসঙ্গত। কিন্তু এটাও ঠিক যে আমরা ইতিমধ্যেই আমাদের আশেপাশের বেশিরভাগ দেশই কিন্তু মধ্য-আয়ের দেশে পরিণত হয়ে গেছে এবং তারা তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখছে। এই প্রেক্ষাপটে আমরা যদি মধ্য-আয়ের দেশে যেতেই থমকে যাই, সেটা অবশ্যই একটা, আমি বলবো, জাতি হিসাবে আমাদের জন্য একটা নট অনলি বিব্রতকর, বিপর্যয়করই আমি বলবো। কারণ মধ্য-আয়ের দেশ তো শুধুমাত্র একটা সংখ্যার ভিত্তি নয়, এটা হচ্ছে সমস্ত সমাজের একটা কল্যাণমূলক উন্নয়ন, যেটা তাদের পরিবারের দিক থেকে, তাদের জ্ঞান আহরণের দিক থেকে, শিক্ষা দীক্ষা স্বাস্থ্যের দিক থেকে তাদেরকে একটা স্তরে নিয়ে যায়। সেই স্তরটা আমাদের সবারই কাম্য। এবং এটা বর্তমান প্রেক্ষাপটে আমি বলবো যে পৃথিবীর বেশিরভাগ দেশই, মানে এশিয়ার বেশিরভাগ দেশই মধ্য-আয়ের দেশ। এখন আফ্রিকা ছাড়া পৃথিবীর বেশিরভাগ দেশই বা উচ্চ-আয়ের দেশ হয়ে গেছে। সেখানে আমরা কেন পারবো না? এবং আমি মনে করি যে বাংলাদেশের যে আমাদের যে ওয়ার্কার্স, আমাদের যে উদ্যোক্তা শ্রেণী, তাদের যে সৃজনশীলতা, তাদের যে কর্মদক্ষতা, এটা অর্জন করা মোটেই অসম্ভব কিছু নয়। এবং আমরা শুধু ওখানেই থমকে থাকবো না, আমরা আরো এগিয়ে যেতে পারি। কিন্তু আমাদের এই বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমটা আমাদের জন্য একটা এক ধরনের, আমি কি বলবো, যেটাকে বলা হয় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যেটা হয়তো এই অগ্রযাত্রাকে থমকে দিতে পারে। স্যার, দুইটি বিষয়। একটি হচ্ছে যে একটা হলো যে আমার এই জার্নিতে রাজনীতির কিছু ভুল সিদ্ধান্ত বা কিছু অসহিষ্ণু সিদ্ধান্ত কিংবা কিছু অগণতান্ত্রিক সিদ্ধান্ত, মানে যেই ভাষায় আমরা বলি না কেন, কিছু না কিছু সমস্যা তো আছে, যে কারণে এই ব্যাপারটি। আর আরেকটি হচ্ছে যে স্যার, আমরা মধ্য-আয়ের দেশ হলাম, সেটাই তো বড় কথা না, সেই জায়গাটিতে ধরে রাখার তো একটা সিস্টেম দরকার। সেই সিস্টেম কি স্যার আমাদের ডেভেলপ করেছে? দেখুন, মধ্যম-আয়ের দেশ হচ্ছে একটা মধ্যম স্তর উন্নয়নের, এবং মধ্যম-আয়ের দেশে যাওয়াটা রিলেটিভলি, আমি বলবো, সহজতর মধ্য-আয়ের থেকে উচ্চ-আয়ের দেশে যাওয়ার চাইতে। বাংলাদেশ কিন্তু এটাও ঘোষণা দিয়েছেন, যারা উচ্চ-আয়ের দেশে যেতে চান, বাংলাদেশকে নিয়ে যেতে চান 2040 সালের মধ্যে বা 41 সালের মধ্যে। সেটা একটা উচ্চভিলাষী, বাট আমি বলবো যে অবশ্যই আমাদের একটা লক্ষ্য থাকা উচিত। কিন্তু যেটা জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, মধ্যম-আয়ের দেশের মধ্যেও কতগুলো কাঠামোগত পরিবর্তন প্রয়োজন হয় সেই দেশটার। কাঠামোগত পরিবর্তনটা কোথায় হয়? যেমন কৃষি থেকে এটা শিল্প এবং যেটাকে বলে সেবা, এই দুটো খাতকে আরো প্রবৃদ্ধি অনেক বাড়াতে হবে, তাদের রিলেটিভ ইম্পর্টেন্সটা আরো বেশি হবে। বাংলাদেশ সেদিকে যাচ্ছে, সাথে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যাত্রাটাকে আরো দ্রুততর করতে হবে। যেমন আমরা চিন্তা করছি যে যদি আমরা 21 সালের মধ্যে আমাদেরকে মধ্যম-আয়ের দেশে হতে হয়, যদি আমাদেরকে 7% বা 8% প্রবৃদ্ধি অর্জন করতে হয়, তাহলে কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে অ্যাটলিস্ট 14-15% হারে প্রবৃদ্ধি দেখাতে হবে। কারণ এগ্রিকালচার তো কোনো মতেই 3% বেশি কোনো দেশই হয় না, এবং প্রয়োজনও নাই এগ্রিকালচার থেকে এই বিষয়ে আশা করার। কিন্তু ইন্ডাস্ট্রি খাত থেকে সবচেয়ে বেশি লিডারশিপ রোল নিতে হয়। সেই খাতটাকে আমাদের নজর দিতে হবে, এখানে বিনিয়োগ বাড়াতে হবে। এটা একটা দিক। আরো যেটা দিক হচ্ছে, মধ্যম-আয়ের দেশে কতগুলো ক্যারেক্টারিস্টিকও আছে। সেগুলো হচ্ছে যে সেখানে নিম্নতম শিক্ষাগত মর্যাদা অর্জন, পার্টিসিপেশন অফ উইমেন ইন লেবার ফোর্সের প্রয়োজন আছে, স্বাস্থ্যগত উন্নয়ন প্রয়োজন আছে, এবং সেগুলোকে টেকসই করার প্রয়োজন আছে, যাতে এটা কোনো ভঙ্গুর না, মানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আপনি বলছেন। এবং স্যার, আমাদের যে এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা, মানে সেটাই তো এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা যে মধ্য-আয়ের দেশে পৌঁছবো, সেখানে তো আমাকে দাঁড়াতে হবে, এবং আমি কোন ভিত্তির উপরে দাঁড়াবো? দেখুন, আমাদের সিম্পল কতগুলো স্ট্যাটিস্টিক্স আসাই, যেমন দারিদ্র সীমার নিচে এখন আমরা বলছি
যে 2010 সালের তথ্যের ভিত্তিতে এটা 31.5% ছিল। আমাদের দারিদ্র্য সীমার যে রেখাটা, দারিদ্র্য রেখাটা, সেটা কিন্তু ইউনিক টু বাংলাদেশ এবং খুব একটা, আমি বলবো, নিম্নভিলাষী একটা রেখা। এটা কিন্তু উচ্চভিলাষী রেখা নয়। এই রেখাতে আমাদের 31%, বর্তমান হিসাবে সেটা 24% মতো নেমে আসবে যদি সবকিছু ঠিক মতো হয়ে থাকে ইতিমধ্যে 2010 সাল থেকে। এই যে দারিদ্র্য সীমার নিচের এই সংখ্যাটা, এটা কিন্তু খুব ভঙ্গুর একটা সংখ্যা। আমি কেন বলছি ভঙ্গুর, এই জন্য বলি আমি সেটা, আমরা যদি এখন একটা ডিফাইন করি, বিশ্বব্যাংকে অন্যান্য অনেক দেশে যেটা করেছে, যে $1.25 সোয়া ডলার করে প্রতিদিন জনপ্রতি মাথা পিছু আয় যদি বাংলাদেশের করতে হয়, এটা যদি দারিদ্র্য সীমা হিসাবে ডিফাইন করা হয়, মানে প্রতিদিন জনপ্রতি 1.25, মানে $1.25 ইকুইভ্যালেন্ট, যেটা বাংলাদেশি টাকাতে হবে 90-95, প্রায় 100 টাকাই ধরি আমরা, 100 টাকার একটু নিচে। তো সেই পরিমাণ যদি অর্জন করতে হয় বাংলাদেশকে প্রতিজন, সেইটা যদি লক্ষ্য ধরা হয়, তাহলে কিন্তু আমাদের দারিদ্র্য সীমার নিচের লোকের সংখ্যা অলরেডি 45-50% হয়ে যাবে। অর্থাৎ আমাদের দারিদ্র্য সীমার যে আমাদের অবস্থা, নিচের লোকের অবস্থা, যারা একটু উপরে আছে, তারা কিন্তু খুব ভঙ্গুর অবস্থায় আছে। তাদের যে কোনো বড় রকমের এই ধরনের ডিজাস্টার, আপদ হলে, ডিজাস্টার সেটা বন্যা হতে পারে, সাইক্লোন হতে পারে, সেটা জব লস হতে পারে, হত্যা থেকেও হতে পারে, তারা কিন্তু খুব ভঙ্গুর, এক স্বাস্থ্যগত কারণেও হতে পারে। একটা পরিবার কিন্তু একজনের, তাদের পরিবারের একজন উপার্জনক্ষম লোকের স্বাস্থ্য বা তার যদি বার্নিং হয়ে যায়, যেটা হচ্ছে ইদানিং, সেই কারণে তারা ইমিডিয়েটলি দারিদ্র্যের উপর থেকে দারিদ্র্যের নিচে নেমে যাবে। এই যে আমি যেটাকে বলছি, যেটা ভালনারেবিলিটি টু পভার্টি, এটা কিন্তু আমাদের সোসাইটিতে ব্যাপকভাবে আছে। এবং এই প্রেক্ষাপটে আমাদের সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতা কিন্তু খুবই প্রয়োজনীয় এবং জরুরি। এটা যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে দ্রুত অনেক লোক, মানে লক্ষ লক্ষ লোক দারিদ্র্য সীমার নিচে আবার চলে যাবে, এবং সেটা কোনো মতে কাম্য হতে পারে না। এবং এই কারণেই কিন্তু চিন্তার জায়গাটি, যে আমরা মধ্য আয়ের দেশ হয়ে যে দাঁড়ানোর একটা ব্যাপার, পলিটিক্যাল যে কমিটমেন্ট বা পলিটিক্যাল যে সদিচ্ছা, সেগুলোও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্যার, আমি যদি একটু আপনার চীনের সঙ্গে একটা তুলনামূলক চিত্র যদি দেই, সাম্প্রতিক সময়ে যে তাদের যে অবকাঠামো এবং তাদের যে কৃষি জমি কিংবা তাদের যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং তাদের মাইলের পর মাইল হচ্ছে মহাসড়ক যাকে বলে, একেবারে এটি আবার ব্যাংক ইন্টারেস্টে দেখা যায় যে তাদের সর্বোচ্চ ব্যাংকের 4.2% হারে তারা ব্যাংক ঋণ পায়। এই যে একটা বিষয়, কিন্তু তাদের সাথে আমাদের প্রতিযোগিতা করছে, বিশ্বের অন্য একটা জায়গায় প্রতিযোগিতা করতে হচ্ছে। তো স্যার, এক্ষেত্রে ব্যাংক সুদ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? আমরা কেন বারবার আলোচনার মধ্যেই সীমিত রাখি যে ব্যাংক সুদের হার কমানো, বা আপনি যদি একটা ব্যাংকের মালিক হন আপনি একরকম বলবেন, আবার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষকরা আরেক রকম বলবেন। মানে এই জায়গায় সমন্বিত সিদ্ধান্তে না আসতে পারাটা কেন? এখানে কতগুলো একটু জটিল জিনিস আছে, সহজ করে বলাটাও, প্রশ্নের উত্তরগুলো আমার জানা আছে, কিন্তু সহজ করে বলাটা একটু ডিফিকাল্ট, তবে আমি চেষ্টা করব। দেখুন, চীনের যেটাকে বলা হয় ইনফ্লেশনের লেভেল কত, 2-2.5%। এটাই কিন্তু গত, দেখেন আপনি, অনেক বছর ধরে একদমই 2-2.5%। তারা যদি 3-এর কাছাকাছি যায়, পলিটিক্যাল লিডারশিপ কনসার্ন হয়ে যায় এবং তারা তখন ক্ল্যাম্প ডাউন করে। এই যে স্টেবিলিটি, যেটাকে বলে মানে আমাদের দ্রব্যমূল্যের স্থিতিশীলতা, এটা একটা অ্যাঙ্কার তাদের। স্থিতিশীল যখন দ্রব্যমূল্য থাকে, তখন কিন্তু রিয়েল ইন্টারেস্ট রেটটাকে ঠিক রেখে তারা ওভারঅল ইন্টারেস্ট রেট স্ট্রাকচারটা কমিয়ে আনতে পারে। একই পরিস্থিতিতে বাংলাদেশের ইনফ্লেশন এখনো 7%। মানে এটা কিন্তু অ্যালার্মিং। হ্যাঁ, এবং এটা আরো বেশি ছিল কয়েকদিন আগে। কাজে আমাদের দেখতে হবে যে আমরা কোনটাকে বেস করছি। আমরা যদি এখন বলি যে আমরা চীনের মতো নামিয়ে আনবো, আমরা পারবো না। এবং সেক্ষেত্রে অন্যদিকে মানে সেটার একটা প্রভাব, সেক্ষেত্রে যারা সঞ্চয়কারী, সাধারণ আপনার আমাদের মতো লোক বা যারা কর্মজীবী লোক, অল্প অল্প করে ব্যাংকে ডিপোজিট করেছে, তাদের স্বার্থটা তো দেখতে হবে। তাদের বিনিময়ে তো আমরা উদ্যোক্তাদেরকে নেগেটিভ রিটার্নে সুদ দিতে পারবো না। কাজে আমাদেরকে দেখতে হবে যে পুরোপুরি ইন্টারেস্ট রেট স্ট্রাকচারটা কমিয়ে আনতে হলে চীনের মতো আমাদেরও মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যেটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 নম্বর হচ্ছে, এটা আমাদের আছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা।
অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্টে কোনো ক্রাইসিস হতে পারবে না, ফরেন এক্সচেঞ্জের থেকে কোনো প্রেশার আসতে পারবে না, সবকিছু স্টেবল রাখতে হবে বহির্বিশ্বের সাথে বাণিজ্যের ক্ষেত্রে। আমাদের মোটামুটি আমরা আছি, সেটা আমরা আনতে পারবো। 3 নম্বর যেটা হচ্ছে যে ঋণ খেলাপির পরিমাণটা কমাতে হবে। আই এম শিওর চীন বা অন্যান্য দেশগুলোতে ঋণ খেলাপির পরিমাণ অনেক কম, ফলে যেটা হচ্ছে তাদের যে স্প্রেডটা, সেই স্প্রেডটা তাদের 6% দরকার হয় না। উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত স্প্রেড হয় 3%, অর্থাৎ বাংলাদেশে হচ্ছে 6%, তাহলে অটোমেটিক্যালি 3% কিন্তু কস্ট অফ ফান্ড বেড়ে গেল আমাদের ঋণ গ্রহীতাদের জন্য। তো এই যে স্প্রেড, এটাকে আমাদের কমাতে হবে, অর্থাৎ আমাদের ব্যাংকিং খাতকে আমি সত্যি কথা বলতে ব্যাংকারদের সাথে আমার অনেক বন্ধু বান্ধব জড়িত, আমি তাদেরকে বলি আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে ব্যাংকিং করবেন না, আপনারা জেগে জেগে ব্যাংকিং করুন। কারণ ব্যাংকিং খাতটা শুধু অটোমেটিক আমার একটা লাইসেন্স আছে আর আমার পয়সা এমনি ঘরঘরি আসতে থাকবে সেটা নয়, বা সেই দিন নেই, সেই দিন থাকা উচিত না। হয়তো এখনো আছে, আমি তারা লবি করে অমুক করে তারা তাদের এটা ডিভিডেন্ডটা নিয়ে নেয়, কিন্তু এটা উচিত নয়। তাদেরকে কষ্ট করে উপার্জন করা উচিত, তাদের রিস্ক ম্যানেজমেন্ট করা উচিত, ক্লায়েন্টের রিস্ক দেখতে হবে, ভবিষ্যতে ওই ক্লায়েন্ট রিলায়েবল কিনা সেটা দেখতে হবে, যেখানে বিনিয়োগ করছে সেই বিনিয়োগটার স্ট্র্যাটেজিটা কি সেটা দেখতে হবে। এগুলো না দেখে অমুক কোম্পানির নাম শুনেই আমরা সবাই ছুটলাম চিটাগাংয়ের ব্যবসায়ীদের মতো, খাতুনগঞ্জে সব ব্যাংকের ম্যানেজাররা শত শত কোটি টাকা লোন দিয়ে দিল নূরজাহান গ্রুপকে আর বিভিন্ন গ্রুপকে। এটা তো কোনো বিজনেস প্র্যাকটিস স্যার, মানে কোনো নিয়ম নীতির কোনো বালাই নেই, এবং এই লোকটা এত কোটি টাকা নিয়ে কি করছে সেটার কোনো গবেষণা নেই, এবং কিভাবে ফেরত দিবেন সেটার কোনো রিসার্চ নেই, এবং আমরা দিয়ে দিলাম এবং দেখা গেল যে 2 মাস পরে তিনি সব ব্যাংকই মাথা হাত দিয়ে বসে আছে। এবং এটা তো মনে হয় যে অনেক অংশে একটা মানে কি বলবো যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, আন্ডারস্ট্যান্ডিং বলতে পারেন, বাট আমি এটাকে বলবো যে ব্যাংকিং খাতের অদক্ষতা। এখানে ম্যানেজমেন্ট ফেলিওর থাকতে পারে, ম্যানেজমেন্টের সাথে ইনভলভ থাকতে পারে, বাট যাই হোক হয় করাপশন নয় অদক্ষতা, এবং মোটামুটি এটার রেজাল্ট হচ্ছে ইনএফিসিয়েন্সি অ্যান্ড হায়ার ইন্টারেস্ট। ফলে যে ভোক্তা এবং আমাদের যে উদ্যোক্তা তারা এফেক্টেড হচ্ছে, এবং এটা তো চলতে দেওয়া যায় না, আমাদেরকে দক্ষ হতে হবে। এবং স্যার আমরা অন্যান্য বিদেশি ব্যাংকের যে দক্ষতার ব্যাপারগুলো দেখি, আর আমাদের দেশে সেই দক্ষতায় পৌঁছতে মনে হচ্ছে যে আরো 50 বছর লেগে যাবে। তাহলে এই জায়গাগুলো নিয়ে আমরা খুব বেশি সোচ্চার হতে দেখি না বা কথা বলতে দেখি না। এই জায়গাগুলো যে এখনো মান্ধাতার আমলে, সেই ব্যাপারটি কিন্তু আমাদের আলোচনায় আসে না বলবো না, আসে। যেমন করাপশন ইস্যুতে স্টেট ওন ব্যাংকগুলোতে যেসব করাপশন হয়েছে সেগুলো আলোচনায় এসেছে, তবে এখনো খুব যে ভালো এটাকে ট্যাকল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সরকার থেকে নেওয়া হয়েছে সেটা আমি বলতে পারবো না। আই উইশ আই কুড সে দ্যাট, বাট দ্যাটস নট ট্রু। বেসিক ব্যাংকের যে কেলেঙ্কারি হয়ে গেল সেটা এখন পর্যন্ত ওটাকে উদ্দেশ্য করে দুদক এখনো কোনো কার্যক্রমই গ্রহণ করে না। এত 5,000 কোটি টাকা গায়েব হয়ে গেল, এবং যে ব্যক্তিরা করেছেন তারা দিনে দুপুরে ঘুরে বেড়াচ্ছেন। তো এই গভর্নেন্স স্ট্রাকচার যদি চেঞ্জ না হয় তাহলেও কিন্তু ব্যাংকিং বা জবাবদিহি, কঠোর নজরদারি, এই ব্যাপারগুলো যদি না থাকে তাহলে তো আমরা ব্যাংকিং খাতকে উন্নত করতে পারবো না। সেদিকে নজর দিতে হবে। আর পলিটিক্যাল যে পরিস্থিতি আছে, আমি একটু জোর দেব যে মধ্যমায়ের দেশ এমনি হয় না, এখানে আরো কিছু সাপোর্টিং পলিসি সাপোর্টিং দরকার হয়। সেগুলো হচ্ছে ইনস্টিটিউশন বলতে আমরা মিন করছি যে সরকারের গভর্নমেন্ট একটা ইনস্টিটিউশন, মানে গভর্নমেন্ট যে অ্যাডমিনিস্ট্রেটিভ, সেখানকার দক্ষতাটা কি সেটা দেখতে হবে। সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে সেগুলোর দক্ষতা কি, সরকার যে হাজার হাজার কোটি টাকা দারিদ্র বিমোচনে ব্যয় করছে সেটার দক্ষতাটা কি, সরকারি খাতের দক্ষতা একটা জিনিস। ইনস্টিটিউশন লাইক জুডিশিয়াল ইনস্টিটিউশন, সেটা ইন্টিগ্রিটি, সেটাকে যে একটা সেখানে জাস্টিস ডিনাইড ইজ জাস্টিস ডিনাইড। আমাদের জাস্টিস তো 15 বছর আগে হয়ও না ইভেন। তো এই প্রিন্সিপালটাকে যদি অ্যাডপ্ট করে তাড়াতাড়ি জাস্টিস দেওয়া না হয় তাহলে তো ওই জুডিশিয়াল সিস্টেম আমাদের উপকারে লাগবে না। এবং অর্থনৈতিক কার্যক্রমকে যদি চালিয়ে যেতে হয় তাহলে এই কন্ট্রাক্টের যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ফেলিওর হচ্ছে, যেটা ডুইং বিজনেস ইন্ডিকেটরে ফিরে আসে, যে কন্ট্রাকচুয়াল অব্লিগেশনকে আমরা মূল্য দিই না, মানতে চাই না, এবং এটা লিগ্যাল রিকোর্স নাই। এইটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ ইনস্টিটিউশন গুলোকে আমাদের ইমপ্রুভ করতে হবে। আমাদের অডিট ফার্ম গুলোর ইনস্টিটিউশন গুলো কি স্ট্রাকচার দেখেন, আপনারাই বলুন। আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর একটু আলাপ করলাম, আমি স্টক মার্কেটের কথাই ধরুন, পিরিয়ডিক্যালি এই ধরনের বাবল বাস্ট হয়ে যাচ্ছে এবং কোন রকমের শাস্তিমূলক ব্যবস্থা কারোর বিরুদ্ধে নেওয়া হচ্ছে না। ইনস্টিটিউশনাল ফেলিওর এটাকে আমি বলবো। জুডিশিয়াল সিস্টেমের ক্ষেত্রে ধরেন, দুদকের ক্ষেত্রে ধরেন, আমাদের ইলেকশন কমিশনের ক্ষেত্রে ধরেন, সবগুলো ইনস্টিটিউশনে এক ধরনের আমি বলবো যে লেথার্জিকনেস, যেটা
যেটা হচ্ছে রেজিস্ট্যান্স টু চেঞ্জ আছে, এবং এগুলোকে এক পলিটিক্যাল সাপোর্টও এটা এখানে প্রয়োজন আছে। পলিটিক্স যদি এখানে ইন্টারফেয়ার করে তাহলে এগুলো ডেভেলপ করতে পারবে না, এবং তারা কিন্তু জনগণের সেবা দিতে পারবে না, জনগণের ইন্টারেস্ট রক্ষা করতে পারবে না। সেই দিকে এবং ইনস্টিটিউশনগুলোর দায়িত্ব আছে, তাদের যে কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি তাদেরকে আইনগতভাবে দেওয়া হয়েছে সেগুলো তো তারা খাটান না, যে কারণে ক্রাইসিসের পর ক্রাইসিস। স্যার, আমি পদ্মা সেতু এবং পদ্মা সেতু তৈরি হয়ে যাওয়ার পর জিডিপি 2% বাড়বে এরকম একটা সমীক্ষা বা কথাবার্তা শোনা যাচ্ছে, তার প্রেক্ষিতে কি হবে সেটা নিয়ে আমি কথা শুনবো। তার আগে আমার একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট বিরতি, থাকুন এটি নিউজের সঙ্গে।